আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত এইচএসসি বায়োলজির আরও একটি রেকর্ডেড ক্লাসে। আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই এটা কোনো বুঝতেই পারছো। আমরা প্লাস্টিক নিয়ে আলোচনা করব। প্লাস্টিকটা আসলে কী বা প্লাস্টিক থেকে পরীক্ষায় কী ধরনের কোয়েশ্চেনগুলো আসে সেটা আমরা আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। ওকে, প্লাস্টিকটা আমরা কোথায় পাই? প্লাস্টিক আমরা পাই হচ্ছে আমাদের বোটানি বইয়ের কোষ ও এর গঠন চ্যাপ্টারের মধ্যে। আমরা আজকে প্লাস্টিক নিয়ে ইন ডিটেলস পরীক্ষায় কী কী কোয়েশ্চেন আসে এবং কী ধরনের আসতে পারে আমরা সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, প্লাস্টিক নিয়ে আমরা প্রথমেই জানবো হচ্ছে প্লাস্টিকটা আসলেই কী। আমরা সবাই জানি প্লাস্টিক হচ্ছে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কাদের মধ্যে থাকে? প্লাস্টিক থাকে হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে, প্রাণী কোষের মধ্যে কিন্তু কোনো প্লাস্টিক থাকে না। ওকে, প্রথমে আমরা যদি এখান থেকে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি আসলে প্লাস্টিকটা কী, তাহলে সংজ্ঞাটা আমরা লিখতে পারি উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান উদ্ভিদ কোষের কোথায় থাকবে? সাইটোপ্লাজম অঙ্গাণু যেহেতু সাইটোপ্লাজমেই বিদ্যমান হবে, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান। এটা বিভিন্ন শেপের আমরা দেখি, ডিম্বাকৃতির, ফিতা আকৃতির বা তারকা আকৃতির। সজীব যে বর্ণাধার বস্তুগুলো দেখা যায়, সজীব বর্ণাধার বস্তু, আমরা প্রতিটা কথাই বিশ্লেষণ করব। সজীব বর্ণাধার বস্তু দেখা যায়, সজীব বর্ণাধার বস্তুগুলোকে প্লাস্টিড বলা হয়। তাহলে আমরা এখানে 3টা পয়েন্ট আকারে লিখছি, পয়েন্ট আকারে লিখলে মুখস্থ করাটা আমাদের জন্য ইজি হয়ে যায়। তাহলে প্লাস্টিড কি? উদ্ভিদের সাইটোপ্লাজমে বিদ্যমান। তাহলে আমরা প্রথমেই বলছি উদ্ভিদের প্লাস্টিড হচ্ছে একটা ওকে, খেয়াল করো, তাহলে আমরা প্লাস্টিককে বলতেছি একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেহেতু আমরা এখান থেকে সংজ্ঞাটা দিতে পারি উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান। উদ্ভিদের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেই সাইটোপ্লাজমে বিদ্যমান কেমন? বিভিন্ন শেপের হতে পারে, ডিম্বাকৃতির, ফিতাকৃতির বা তারকাকৃতির। সজীব বর্ণাধার বস্তু। সজীব মানে হচ্ছে জীবিত। জীবিত মানে কেমন? জীবিত মানে আসলে হচ্ছে যেখানে তার বিক্রিয়াগুলো চলতে থাকবে, যে তার কাজগুলো করতে পারতেছে, যার মধ্যে বিভিন্ন বিক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে, সেটাকে আমরা বলতেছি সজীব। তাহলে সজীব বর্ণাধার যে বস্তুগুলোকে বলা হচ্ছে প্লাস্টিড। এটার যদি আমরা আবিষ্কারকের নামটা একটু জেনে নিই। প্লাস্টিড কে আবিষ্কার করেন? প্লাস্টিড হচ্ছে আবিষ্কার করেন শিম্পার। নামটা খুবই অদ্ভুত টাইপসের, নামটা হচ্ছে শিম্পার। প্লাস্টিক আবিষ্কার করেন শিম্পার। তাহলে মনে রাখবা কি? প্লাস্টিকের শিম্পাঞ্জি, প্লাস্টিকের হাতি, ঘোড়া, বিভিন্ন আমরা খেলনা নিয়ে খেলাধুলা করি না, ছোটোবেলায় করে আসছি, এখন না অবশ্য। ওই যে শিম্পাঞ্জি, তাহলে প্লাস্টিকের শিম্পাঞ্জি, প্লাস্টিকের হাতি, ঘোড়া, অনেক কিছুই আমরা দেখে আসছি। তাহলে মনে রাখবা প্লাস্টিকের শিম্পাঞ্জিকেই, তাহলে শিম্পার হচ্ছে প্লাস্টিকের আবিষ্কার। এরপর একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা পরীক্ষাতে সিকিউতে উদ্দীপক হিসেবে দেখা যায়, সেটাই হচ্ছে প্লাস্টিডকে বলা হচ্ছে উদ্ভিদের সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। প্লাস্টিড হলো উদ্ভিদের সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। প্লাস্টিডকে বলা হচ্ছে উদ্ভিদের সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। প্লাস্টিডকে বলা হচ্ছে উদ্ভিদের সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা প্লাস্টিড কাকে বলে জেনে নিলাম। প্লাস্টিডের আবিষ্কার বললাম শিম্পার, আর প্লাস্টিড হচ্ছে উদ্ভিদের সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন বর্ণের ভিত্তিতে, কালারের ভিত্তিতে আমরা প্লাস্টিডকে দুই ভাগে বিভক্ত করতে পারি বর্ণের ভিত্তিতে। আচ্ছা, সর্ববৃহৎ, এটা এদিকে থাকুক, আমি ওই পাশে যাতে লিখতে পারি, সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ওকে, আমরা বর্ণের ভিত্তিতে প্লাস্টিডকে দুই ভাগে বিভক্ত করতে পারি। খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। প্লাস্টিড
প্লাস্টিককে আমরা বর্ণের ভিত্তিতে এটা আমরা কিসের ভিত্তিতে করতেছি? বর্ণের ভিত্তিতে আমরা প্লাস্টিককে দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে তোমার বর্ণযুক্ত প্লাস্টিক, একটা হচ্ছে বর্ণযুক্ত, আরেকটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিক। তাহলে একটা হচ্ছে বর্ণযুক্ত আর একটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিক। তাহলে কি বললাম? বর্ণের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে বর্ণযুক্ত আর একটা হচ্ছে বর্ণহীন। আর একটা হচ্ছে বর্ণহীন। এই যে বর্ণযুক্ত প্লাস্টিক, সেটাকে আবার দুই ভাগে বিভক্ত করা হচ্ছে। বর্ণযুক্ত প্লাস্টিকের মধ্যে আমরা পাই, বর্ণযুক্ত প্লাস্টিকের মধ্যে একটা আছে হচ্ছে, এগুলো তোমরা 9-10-ও পড়ে আসছো। বর্ণযুক্ত প্লাস্টিকের মধ্যে আমরা কি পাই? বর্ণযুক্ত প্লাস্টিকের মধ্যে পাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর বর্ণহীন প্লাস্টিকের মধ্যে আমরা কি পাই? বর্ণযুক্ত প্লাস্টিকের মধ্যে একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর বর্ণহীন প্লাস্টিকের মধ্যে আমরা পাচ্ছি লিওকোপ্লাস্ট। এখন খেয়াল করো, ক্লোরোপ্লাস্ট, ক্লোরো মিন্স সবুজ, তাহলে ক্লোরোপ্লাস্টের বর্ণটা কেমন হবে? ক্লোরোপ্লাস্টের বর্ণটা হবে সবুজ। ক্লোরোপ্লাস্টের বর্ণ হবে সবুজ। এখন এই যে ক্রোমোপ্লাস্ট, ক্রোম মানে রঙিন বা রঞ্জক, ক্রোম মানে হচ্ছে রঙিন। তাহলে যে প্লাস্টের মধ্যে অনেকগুলো রঞ্জক পদার্থ থাকবে সেটাকে আমরা বলতেছি ক্রোমোপ্লাস্ট। এই যে ক্রোমোপ্লাস্ট এর মধ্যে আমরা এটাকে বিভিন্ন কালারের দেখতে পাই। ক্রোমোপ্লাস্টের মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে বিভিন্ন প্লাস্টিক। এর মধ্যে প্রথমে খেয়াল করো হচ্ছে রোডোপ্লাস্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। রোডোপ্লাস্ট আমরা এখানে দেখতে পাই। জ্যান্থোপ্লাস্ট আমরা এখানে দেখতে পাই। ফিওপ্লাস্ট আমরা এখানে দেখতে পাই। কেরোটিনোপ্লাস্ট। তাহলে ভাইয়া খেয়াল করো আমরা কি লিখলাম। যেটা বর্ণযুক্ত প্লাস্টিক সেটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতেছি, একটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা কেমন? সবুজ বর্ণের। ক্রোমোপ্লাস্টের মধ্যে আমরা এখানে 4টা কালারের, আমরা এটাকে আবার 4টা ভাগে বিভক্ত করতেছি। এর মধ্যে আমরা লিখলাম হচ্ছে রোডোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ফিওপ্লাস্ট আর একটা হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট। কোনটার কালার কেমন? রোডো যেটা, রোডোটা হচ্ছে রেড কালারের, তাহলে রোডোটা কেমন? রেড, লাল বর্ণের। জ্যান্ত বানানের মধ্যে দেখো এখানে একটা হ দেখতে পাচ্ছি, বানানের মধ্যে একটা হয়ের মতো অংশ দেখা যাচ্ছে না? তাহলে এটা হচ্ছে হলুদ বর্ণের। ফিওটা যদি বলতে যাই তাহলে আমার একটা গল্প মনে পড়ে যায়। ফিও পড়ানোর সময় আমাদেরকে স্যার বলছিল হচ্ছে, স্যারের ফি মেরে কেউ বাদাম খায়ও না। ফি মেরে মানে হচ্ছে টাকা পয়সা। স্যারের যখন মাসিক ফিটা দেওয়ার সময় অনেকে ফি না দিয়ে বাদাম খেতে যাইতো, তো স্যার বলতো হচ্ছে স্যারের ফি মেরে কেউ বাদাম খায়ও না। তাহলে এটা আমরা কি মনে রাখতে পারি? ফিওপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে বাদামি বর্ণের, বাদামি। ক্যারোটিনোপ্লাস্ট, কমলা। ক্যারোটিন কেমন? ক্যারোটিন এগুলো তোমরা জানো নিশ্চয়ই। ক্যারোটিন হচ্ছে কমলা বর্ণের, কমলা সুন্দরী, কমলা বর্ণের। ওকে, তাহলে আমরা বর্ণযুক্ত প্লাস্টিকগুলো পেলাম। বর্ণযুক্ত প্লাস্টিকের মধ্যে আমরা পাচ্ছি ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট যেটা, সেটা সবুজ বর্ণের। ক্রোমোপ্লাস্টের মধ্যে পাচ্ছি রোডোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট। এখন আসা হচ্ছে বর্ণহীন প্লাস্টিককে কি বললাম? লিওকোপ্লাস্ট। বর্ণহীন প্লাস্টিক হচ্ছে লিওকোপ্লাস্ট। এখন এখানে খেয়াল করো, বর্ণহীন প্লাস্টিককে আমরা খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে, এই পাশে দেখা যাবে না মেবি, আমি নিচেই লিখতেছি, আমরা খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে এই যে খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে আমরা লিওকোপ্লাস্টকে আবার 3 ভাগে বিভক্ত করতে পারি। লিওকোপ্লাস্টের মধ্যে আমরা পাচ্ছি খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে লিওকোপ্লাস্টের মধ্যে আমরা পাচ্ছি প্রথমে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। আমরা এখানে পাই ওরোপ্লাস্ট। আমরা এখানে পাই ইলায়োপ্লাস্ট। তাহলে খেয়াল করো, খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে আমরা প্লাস্টিককে 3টা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে তোমার অ্যামাইলোপ্লাস্ট, এলিওরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট।
এলিওরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। কোনটা কোন ধরনের খাদ্যকে সঞ্চয় করবে? নামটা যদি তুমি একটু বুঝো, কিওয়ার্ড যদি একটু বুঝো, তাহলে তুমি নিজে আন্দাজ করতে পারবা। অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন, নিশ্চয়ই নাম তোমরা শুনছো, না শুনলেও আমরা কোষ রসায়ন অধ্যায়ের মধ্যে এগুলো পড়বো। অ্যামাইলোপেকটিন সেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যকে সঞ্চয় করে। শর্করা। এলিওরো বা প্রোটিনোপ্লাস্ট, এলিওরোর আরেক নাম হচ্ছে প্রোটিনোপ্লাস্ট, এলিওরো বা প্রোটিনোপ্লাস্ট। তাহলে এটা প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যকে সঞ্চয় করতেছে। আর ইলায়ো স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যকে সঞ্চয় করতেছে, স্নেহ বা চর্বি বা লিপিড জাতীয় খাদ্যকে সঞ্চয় করতেছে। এখান থেকে তোমার জ্ঞানমূলক কোয়েশ্চেন হতে পারে অ্যামাইলোপ্লাস্ট কি। তাহলে অ্যামাইলোপ্লাস্ট আমরা কি বলতে পারি? শর্করা সঞ্চয়কারী, এই যে শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট, শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। প্রোটিন সঞ্চয়কারী বা আমিষ সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হচ্ছে এলিওরোপ্লাস্ট। এবং স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হচ্ছে ইলায়োপ্লাস্ট। বইয়ে একটা করে উদাহরণ দেওয়া, উদাহরণটাও জেনে রাখবা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অ্যামাইলোপ্লাস্টের উদাহরণ বইয়ে দেওয়া আছে হচ্ছে আলু। আর এলিওরোপ্লাস্টের উদাহরণ দেওয়া আছে হচ্ছে ভুট্টা বীজ। আর ইলায়োপ্লাস্টের উদাহরণ দেওয়া সূর্যমুখীর বীজ। ওকে, আমরা এখানে কি পড়লাম আমি আবার একটু পুরা বোর্ডে যা যা লিখছি একটু রিভিউ করি। আমরা প্রথমে জানলাম হচ্ছে প্লাস্টিডটা কি, প্লাস্টিড কি বা কাকে বলে। প্লাস্টিড হচ্ছে একটা সাইটোপ্লাজমি অঙ্গাণু যেটা উদ্ভিদ কোষের মধ্যে থাকে। তাহলে আমরা লিখলাম উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান। এটা বিভিন্ন শেপের হতে পারে, বিক্ষিপ্তভাবে থাকতে পারে, এটা বিক্ষিপ্তভাবে থাকে, ডিম্বাকৃতির, ফিতাকৃতির, তারকাকৃতির। সজীব বর্ণাধার যে বস্তুগুলো যারা বর্ণকে ধারণ করতেছে সেই বর্ণাধার বস্তুগুলোকে আমরা বলতেছি প্লাস্টিড। এটার আবিষ্কারকে শিম্পার প্লাস্টিড আবিষ্কার করেন। প্লাস্টিড হলো উদ্ভিদের সর্ববৃহৎ সাইটোপ্লাজমি অঙ্গাণু। উদ্ভিদের মধ্যে অনেকগুলো সাইটোপ্লাজমি অঙ্গাণু আছে, এর মধ্যে সর্ববৃহৎ যে সাইটোপ্লাজমি অঙ্গাণু সেটার নাম হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড দুই ধরনের, বর্ণের ভিত্তিতে আমরা প্লাস্টিডকে দুই ভাগে বিভক্ত করতেছি, একটা হচ্ছে বর্ণযুক্ত আর একটা হচ্ছে বর্ণহীন, কালারফুল আর একটা হচ্ছে কালারলেস। বর্ণযুক্ত প্লাস্টিডের মধ্যে আবার আছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। সেটা কোন কালারের? ক্লোরো হচ্ছে সবুজ বর্ণের, ক্রোম ব্রাউজারটাই দেখিও, এখানে অনেকগুলো রঙের সমষ্টি ক্রোম, যেটা দিয়ে আমরা রঙিন দুনিয়ায় হারিয়ে যাই। ক্রোমোপ্লাস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রোডোপ্লাস্ট, জেন্টোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, কেরোটিনোপ্লাস্ট। রোডোটা হচ্ছে রেড, রোডো কেমন বললাম? রেড। জ্যান্ত হলুদ বর্ণের। ফিওপ্লাস্ট ওই যে মেরে বাদাম, তাহলে যেটা ফিওপ্লাস্ট বাদামি বর্ণের। কেরোটিনোপ্লাস্ট কমলা বর্ণের। লিউকোপ্লাস্টটাকে খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে, লিউকোপ্লাস্টের মূল কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। কোন ধরনের খাদ্য সঞ্চয় করতেছে সেটার ভিত্তিতে আমরা লিউকোপ্লাস্টকে তিন ভাগে বিভক্ত করি, অ্যামাইলোপ্লাস্ট, এলিওরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। অ্যামাইলো আমি খাই ভাত, আলি খাই মাংস। আমি ভাত খাই, আমি খাই ভাত, দেখতেছো না ভাত খাওয়া শরীর। আমি খাই ভাত, আলি খাই মাংস। আমি সরা মরস্কের আমি খাই ভাত, আমি অ্যামাইলো, ভাত মানে শর্করা, আলি মানে এলিওরো, আলি খাই মাংস মানে প্রোটিন। মোট যেভাবে পারো মনে রাখো। অ্যামাইলোপ্লাস্ট শর্করা, এলিওরোপ্লাস্ট আমিষ এবং ইলায়োপ্লাস্ট চর্বি বা স্নেহ জাতীয় পদার্থকে সঞ্চয় করতেছে। এটুকু আশা করি সবার লেখা শেষ, বা দ্রুত লিখে নাও। আমরা নেক্সট এর পরবর্তীতে যাই। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। আমরা প্রকারভেদগুলো দেখছিলাম, বর্ণের ভিত্তিতে প্লাস্টিডকে আমরা কয় ভাগে বিভক্ত করতে পারি এবং সেগুলো কী কী ছিল। খেয়াল করো, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট এর আমরা তুলনামূলক, আলোচনামূলক, পার্থক্যমূলক আমরা কিছু বৈশিষ্ট্য বা পয়েন্ট জেনে রাখবো। পরীক্ষায় এই কোয়েশ্চেনটা অনেক বেশি আসে এবং এটা আসার সম্ভাবনা অনেক বেশি। খেয়াল করো, প্রথমে আমরা পার্থক্যের বিষয় এর মধ্যে আমরা প্রথমে লিখলাম একটা পয়েন্ট, বর্ণ। কোনটার বর্ণ কেমন? তাহলে এটা হচ্ছে আমরা প্রথমটা পাই ক্লোরোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে সবুজ বর্ণের। ক্রোমো কেমন? ক্রোমো হচ্ছে রঙিন বর্ণের। লিউকো মিন্স হচ্ছে বর্ণহীন, লিউকো হচ্ছে বর্ণহীন। এক নাম্বার পয়েন্ট গেল। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অবস্থান। এরা কোথায় অবস্থান করে? কোনটা? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অবস্থান। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের সবুজ অংশে বা উদ্ভিদের সবুজ অঙ্গে, উদ্ভিদের
সবুজ অঙ্গে, উদ্ভিদের সবুজ অঙ্গে, যেমন সবুজ পাতা, তাহলে যেমন হচ্ছে পাতা, বৃতি, কচিকাণ্ড, কচিকাণ্ড ইত্যাদি। অর্থাৎ যেখানেই থাকবে সবুজ সেখানেই থাকবে ক্লোরো, তাহলে যেখানেই সবুজ সেখানেই ক্লোরোপ্লাস্ট। আমরা সবুজ পাতা, বৃতি, কচিকাণ্ড এগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট দেখতে পাই। এবার আসে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কোথায় দেখতে পাবো? উদ্ভিদের রঙিন অংশে, উদ্ভিদের রঙিন অংশে, উদ্ভিদের রঙিন অংশে বা রঙিন অঙ্গে, যেমন ওকে ক্রোমোপ্লাস্ট আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের রঙিন অঙ্গে। যেমন উদ্ভিদের রঙিন অঙ্গের মধ্যে কি আছে? পাপড়ি, পাপড়ি বা দল, তারপর হচ্ছে রঙিন ফল, রঙিন ফল ও বীজ, বীজ। আরেকটা মূলের মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে গাজরের মূলে। সব মূলের মধ্যে কিন্তু লিউকোপ্লাস্ট থাকে, গাজরের মূলটা ব্যতিক্রম। গাজরের মূলে, গাজরের মূলে রঙিন প্লাস্ট থাকে। আর বর্ণহীন প্লাস্টিক বা লিউকোপ্লাস্ট কোথায় থাকবে? লিউকোপ্লাস্ট থাকবে মূল ও বহু নিম্নস্থ কাণ্ড, যেগুলো মাটির নিচে, বহু নিম্নস্থ কাণ্ড, যেখানে সূর্যের কোনো ছোঁয়া থাকবে না, সূর্যের আলো পৌঁছাবে না, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সূর্যের আলো পৌঁছায় না, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। তাহলে ভাইয়া দেখো, আমরা প্রথমে লিখলাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট কোথায় অবস্থান করে? যেখানে সবুজ সেখানেই ক্লোরো, যেখানে রঙিন সেখানেই ক্রোমো, যেখানে সূর্যের কোনো ছোঁয়া নাই, ধরা ছোঁয়া নাই, সেখানেই লিউকোপ্লাস্ট। এখন আসো হচ্ছে এরপর আমরা দেখি হচ্ছে কোনটাতে কি রঞ্জক পদার্থ থাকে, পিগমেন্ট বা রঞ্জক পদার্থ। রঞ্জক, রঞ্জক পদার্থতে আমরা গেলে এখানে আমরা কি পাই? এখানে পাচ্ছি আমরা ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা পাচ্ছি ক্লোরোফিল, ক্লোরোফিল পাই আমরা, ক্লোরোপ্লাস্টের মধ্যে পাচ্ছি ক্লোরোফিল। আর এখানে পাই কি? ক্যারোটিন, জেন্থোফিল, ক্যারোটিন, জেন্থোফিল ইত্যাদি। ক্যারোটিন, ক্যারোটিন, জেন্থোফিল, ক্যারোটিন, জেন্থোফিল, ক্যারোটিন, জেন্থোফিল, ক্যারোটিন, জেন্থোফিল। তারপর আমরা এখানে কি পাই? ক্যারোটিন, জেন্থোফিল, ফাইকোসাইনিন, ফাইকোএরিথ্রিন, অনেক ধরনের রঞ্জক আমরা এখানে পাই, ক্যারোটিন, জেন্থোফিল ইত্যাদি ইত্যাদি। এখানে কি? নো রঞ্জক বা নো পিগমেন্ট, নো পিগমেন্ট, কোনো রঞ্জক পদার্থ থাকে না, সেই জন্য এটা হচ্ছে বর্ণহীন, কোনো রঞ্জক পদার্থ থাকে না। এরপর আমরা উৎপত্তি, কোনটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে? 4 নাম্বার পয়েন্ট, উৎপত্তি। উৎপত্তি প্রথমে আসে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা কোত্থেকে উৎপত্তি লাভ করে? ক্লোরোপ্লাস্টের উৎপত্তি যদি আমরা দেখি, ক্লোরোপ্লাস্টটা হচ্ছে, ক্লোরোপ্লাস্ট আলোর অনুপস্থিতিতে, আলোর অনুপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট কোথায় কনভার্ট হতে পারে? ক্লোরোপ্লাস্টের উৎপত্তি আমরা কোন জায়গা থেকে উৎপন্ন সেটা দেখব। এখান থেকে আমরা কি জেনে রাখবো? ক্লোরোপ্লাস্টে কিসে পরিণত হতে পারে? যখন সূর্যের আলো থাকে না, আলোর আলোর অনুপস্থিতিতে, আলোর অনুপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট, আলোর অনুপস্থিতি ক্লোরোপ্লাস্ট আলোর অনুপস্থিতি ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হতে পারে। লিউকোপ্লাস্টে পরিণত হয়। তাহলে আলোর অনুপস্থিতি এটা ক্লোরোটা লিউকোপ্লাস্টে পরিণত হতে পারে। এরপর আসে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট সেটা আলোর উপস্থিতিতে ক্লোরোটা ক্রোমোতে যায়, আলোর উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট হতে ক্রোমোপ্লাস্ট উৎপন্ন হয়, উৎপন্ন হয়।
আর লিওকো যেটাকে আমরা বর্ণহীন বলতেছি বর্ণহীন সেটা আসলে অনেকগুলো বর্ণের সমষ্টির কারণে বর্ণহীন হয়ে যাচ্ছে। সেখানে মনে রাখবে সেটা একটা ব্যাংকের মতো, সেখানে অনেক কিছুই আমরা জমা করে রাখতেছি। লিওকোপ্লাস্ট যেটা, সেখানে অনেকগুলো কালার থাকে, অনেকগুলো রঞ্জক একত্রে মিশ্রিত হয়ে সেটা কিন্তু বর্ণহীন হচ্ছে, জেনে রাখতে পারো। তাহলে লিওকোপ্লাস্টের মধ্যে আমরা এটাকে যখন আমার ক্রোমোপ্লাস্টের অভাব পড়বে বা ক্লোরোপ্লাস্টের অভাব পড়বে, সেই সাপ্লাইটা আমাকে দিচ্ছে লিওকোপ্লাস্ট। তাহলে আমরা বলতে পারি সূর্যের আলোর উপস্থিতিতে লিওকোপ্লাস্ট ক্লোরো এবং ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে। ক্লোরো ও ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে, ক্লোরো এবং ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে। আশা করি বুঝতে পারছো। এরপরে 5 নাম্বার পয়েন্ট, পরবর্তী পয়েন্টটা খেয়াল করো। এর পরবর্তী পয়েন্ট আমরা লিখতেছি কাজ। এগুলো কে কোন কাজ করে একটা একটা আমরা ইম্পর্টেন্ট কাজ লিখে রাখি। ক্লোরোপ্লাস্টের কাজ যদি আমরা বলি, বা ক্লোরো যেহেতু সবুজ অংশের কাজ কি আমরা জানি, উদ্ভিদের সবুজ অংশের কাজ হচ্ছে শালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসে সাহায্য করা। তাহলে এদের কাজ হচ্ছে শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুতে সাহায্য করা, বা শালক সংশ্লেষণ মানেই আমরা জানি খাদ্য তৈরির প্রক্রিয়া। তাহলে এটার কাজ হচ্ছে উদ্ভিদের শালক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করা, শালক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করা। ক্রোমোপ্লাস্ট পরাগায়নে সাহায্য করা। আর লিওকোপ্লাস্ট যেটা, তার কাজ কী হবে, খাদ্য সঞ্চয়ে সাহায্য করা। একটু আগে আমরা দেখছি খাদ্য সঞ্চয় করা এটার প্রধান কাজ, খাদ্য সঞ্চয় করা হচ্ছে এটার প্রধান কাজ। ভাই খেয়াল করো, আমরা প্রথম পয়েন্ট বললাম হচ্ছে বর্ণের ভিত্তিতে আমরা এদেরকে আলাদা করতে পারি, অবস্থানের ভিত্তিতে এদেরকে আমরা আলাদা করতে পারি, রঞ্জক পদার্থের ভিত্তিতে আমরা এদেরকে আলাদা করতে পারি, উৎপত্তি কোত্থেকে উৎপত্তি হচ্ছে সেটার ভিত্তিতে আলাদা করতে পারি। আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা কাজ, এটা এমসিকিউতে অনেক সময় আসে, আর এটা পরীক্ষায় তোমার পার্থক্য আকারে আসতে পারে, তুলনামূলক আলোচনা আকারে আসতে পারে। ক্লোরো এবং ক্রোমো এবং লিওকোপ্লাস্টের পার্থক্য, ক্লোরো এবং লিওকোপ্লাস্টের পার্থক্য। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে আর কি কি আমাদের পড়তে হবে, বা এখান থেকে আর কি কি কোয়েশ্চেন আসে। এরপর আসে হচ্ছে আমরা যাই ক্লোরোপ্লাস্টের মধ্যে। ওকে, ক্লোরোপ্লাস্ট খেয়াল করো, আমরা এতক্ষণ প্লাস্টিকের 3টা প্রকার ক্লোরোক্রোম এবং লিওকোপ্লাস্ট নিয়ে জানলাম। এখন আমরা আলাদা করে ক্লোরোপ্লাস্ট একটু পড়ি। ক্লোরোপ্লাস্ট থেকে অনুধাবনের 2টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টকে বলা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়। প্রথম আমরা দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্টকে বলা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। এখান থেকে ক্লোরোপ্লাস্টে আরেকটা পয়েন্ট আমাকে জানতে হবে, সেটা হচ্ছে এটাকে কোষের রান্নাঘর বলা হয়। রান্নাঘর মানে হচ্ছে যেখানে রান্না বান্না হবে, কিচেন অফ দ্য সেল, কোষের রান্নাঘর বলা হয়। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি শর্করা জাতীয় খাদ্যের কারখানা, আর একটা হচ্ছে কোষের রান্নাঘর। কেন কারখানা বলা হচ্ছে, কেন রান্নাঘর বলা হচ্ছে, সেটা তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পারার কথা, আর না বুঝলেও সমস্যা নাই, আমরা এখন ওইটা পড়বো, বা আমাদের সব কিছু দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। শর্করা জাতীয় খাদ্যের কারখানা এবং কোষের রান্নাঘর বলা হয়। আমরা যদি ক্লোরোপ্লাস্টের বাহ্যিক বা ভৌত গঠনটা দেখি, ভৌত গঠন, বাহ্যিক গঠন। আমরা যদি বাহ্যিক গঠনটা দেখি, এখানে আমরা কি কি দেখতে পাই? ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রথমে আমরা দেখতে পাই আবরণী ঝিল্লি বা আবরণী। এদের মধ্যে যে আবরণী থাকে, আবরণী ঝিল্লিটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট। একটা হচ্ছে তোমার বহিস্থ আবরণী, আর একটা হচ্ছে অন্তঃস্থ আবরণ। বহিস্থ আবরণ এবং অন্তঃস্থ আবরণ আমরা জানি ম্যাক্সিমাম আবরণী হচ্ছে গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি, আর এদের আবরণীটা হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা তৈরি।
গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড নাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো গ্লাইকোসিল মানে গ্লুকোজ, গ্লিসারাইড ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল, তাহলে এটা হচ্ছে গ্লুকোজ এবং চর্বি জাতীয় পদার্থের সমন্বয়ে তৈরি। আবরণী জানলাম। তারপর আমরা এখানে দেখব হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স, স্ট্রোমা বা ম্যাট্রিক্স এদের যে তরল পদার্থ সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স। এরপরে আমরা এখানে পাবো হচ্ছে কি পাবো, এখানে আমরা এরপরে পাবো হচ্ছে থাইলাকয়েড ও গ্রানাম। এটা নিয়ে আমরা কিছু পয়েন্ট জানবো, থাইলাকয়েড ও গ্রানাম। এরপর আমরা এখানে পাবো হচ্ছে তোমার স্ট্রোমা ল্যামেলাম, আমরা পাবো স্ট্রোমা ল্যামেলি বা ল্যামেলাম, স্ট্রোমা ল্যামেলি। এখানে আমরা পাবো হচ্ছে স্ট্রোমা ল্যামেলির পরে এখানে আমরা পাবো ফটোসিনথেটিক ইউনিট এবং এটিপি সিনথেস বা এটিপি সিনথেস বানানটা একটু দেখিও, এটিপি সিনথেস। আচ্ছা, এরপর আসো এখানে আমরা পাবো হচ্ছে রাইবোজোম এবং বৃত্তাকার ডিএনএ। রাইবোসোম কত 70S, বৃত্তাকার ডিএনএ নিশ্চয়ই জানো তোমরা বৃত্তাকার ডিএনএ কেন পাই এবং রাইবোজোম কেন 70S হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো, আশা করতেছি আমি। না জানলে কমেন্টে জানাও। আচ্ছা, আমরা বাহ্যিক গঠন বা ভৌত গঠনের মধ্যে আবরণী দেখতে পাচ্ছি, স্ট্রোমা বা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, থাইলাকয়েড ও গ্রানাম দেখতে পাচ্ছি, স্ট্রোমা ল্যামেলি দেখতে পাচ্ছি, ফটোসিনথেটিক ইউনিট এবং এটিপি সিনথেস এনজাইম এবং রাইবোজোম 70S, বৃত্তাকার ডিএনএ। এখানে আমরা যে বললাম থাইলাকয়েড এবং গ্রানামের মধ্যে আমরা কিছু কথা জেনে রাখবো। থাইলাকয়েডের অভ্যন্তরে বা থাইলাকয়েডের ভেতরে থাকে হচ্ছে কোয়ান্টোসোম। থাইলাকয়েডের অভ্যন্তরে থাকে, থাইলাকয়েডের মধ্যে থাইলাকয়েডের অভ্যন্তরে কোয়ান্টোসোম থাকে, দৌড়ো বানান, কোয়ান্টোসোম থাকে। থাইলাকয়েডের অভ্যন্তরে কি থাকে? কোয়ান্টোসোম থাকে। কোয়ান্টোসোমের মধ্যে থাকে CHA, ক্লোরোফিল A, ক্লোরোফিল B, ক্যারোটিন, জ্যান্থোফিল, লিপিড, তারপর হচ্ছে এনজাইম। তাহলে ক্লোরোফিল B, ক্যারোটিন, জ্যান্থোফিল, লিপিড এবং এনজাইম। এরপর এখানে দেখো 10 থেকে 100টি থাইলাকয়েড নিয়ে গ্রানাম গঠিত। 10 থেকে 100টা থাইলাকয়েড নিয়ে একটা থলের মতো। আচ্ছা, আমরা চিত্র দেখলে ক্লিয়ার হবে। এরপরে 40 থেকে প্লাস্টিডে 40 থেকে 60টি গ্রানা থাকে। তাহলে দেখো, প্রথমে থাইলাকয়েডের অভ্যন্তরে কোয়ান্টোসোম থাকে, আর কোয়ান্টোসোমের মধ্যে আমরা পাই ক্লোরোফিল A, ক্লোরোফিল B, ক্যারোটিন, জ্যান্থোফিল, লিপিড এবং এনজাইম। 10 থেকে 100টি থাইলাকয়েড নিয়ে গ্রানাম গঠিত হচ্ছে। প্লাস্টিডের মধ্যে 40 থেকে 60টি গ্রানা থাকে। গ্রানা কেন বলতেছি, গ্রানাম কেন বলতেছি বা থাইলাকয়েডকে আমরা চিত্র দেখলেই তোমরা বুঝতে পারবা। ফটোসিনথেটিক ইউনিট এবং এটিপি সিনথেস দেখতে পাচ্ছি, রাইবোজোম 70S এবং ডিএনএটা হচ্ছে বৃত্তাকার। ওকে, আমরা এখানে চিত্রটা ড্র করি, চিত্রটা আঁকলেই তোমাদের আশা করি ক্লিয়ার হবে। সব কিছু দেখা যায় কিনা আমি একটু চেক করে নিই। সব কিছু দেখা যায়, আশা করি আমি চিত্রটা উপরেই আঁকতে পারবো। ওকে, আমরা এখানে খুবই সুন্দর, খুবই জঘন্য একটা চিত্র অঙ্কন করতেছি। দেখো, এর চেয়ে বড় হওয়া দরকার আছে। আচ্ছা, আশা করি এখানেই বুঝতে পারবা। আর চিত্র তো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে।
সবাই বলো ওয়াও, এত সুন্দর চিত্র। নিজের প্রশংসা একটু নিজেই করে নিই। আমরা একটা ডিম দেখতে পাচ্ছি, ডিমের মধ্যে দুইটা লেয়ার দেখতে পাচ্ছি, একটা বাহিরের একটা ভেতরের। আমরা ডিমের মধ্যে একটা অংশ অঙ্কন করলাম, এখানে দেখো দুইটা লেয়ার দেখতে পাচ্ছি, একটা বাহিরের একটা ভেতরের। তাহলে একটা বহিস্থ দ্রবণ আর একটা হচ্ছে অন্তঃস্থ দ্রবণ। আর পরোটা জুড়ে এখানে যে তরল পদার্থ থাকবে আমরা সেটাকে কি বললাম, কি স্ট্রোমা বা ম্যাট্রিক্স। আমি পরোটা জুড়ে তরল পদার্থ দিয়ে দিলাম, বিভিন্ন জায়গার মধ্যে এই তরল পদার্থ আছে। ওকে, তাহলে আমরা তিনটা উপাদান দেখতে পাচ্ছি এখন, বহিস্থাবরণ, অন্তঃস্থাবরণ এবং স্ট্রোমা বা ম্যাট্রিক্স। এরপর আমরা এখানে আমরা দেখতে পাই এইরকম থলের মতো, পয়সার মতো, কয়েনের মতো কিছু অংশ এইভাবে থাকে। দেখো ভাই, এখানের মধ্যে আমি দেখাচ্ছি এই রকম এক একটা পয়সার মতো, কয়েনের মতো বা থলে আকৃতির কিছু অংশ এই এক একটা অংশ এরকম এমন একটার সাথে একটা সজ্জিত হয়ে একটা বান্ডেল গঠন করে, একটার সাথে একটা সজ্জিত হয়ে একটা বান্ডেল গঠন করে। প্রথমে দেখো একটা, আমি যদি একটাকে আলাদা করে তোমাকে দেখাই, এই যে একটা, এই একটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। এই একটাকে কি বলা হয়? থাইলাকয়েড। এই যে থাইলাকয়েড দেখতে পাচ্ছ, সেই থাইলাকয়েডের 10 থেকে 100টা যখন একটার উপর একটা সজ্জিত হবে, উপর্যুপরিভাবে একটার উপর একটা সজ্জিত হবে, একটা বান্ডেল গঠন করবে। এটা একটা বান্ডেল, এটা একটা বান্ডেল, এটা একটা বান্ডেল, এটা একটা বান্ডেল, এটা একটা বান্ডেল। এক একটা বান্ডেলকে বলা হয় গ্রানাম। খেয়াল করো, সিঙ্গুলার হচ্ছে গ্রানাম। তাহলে এক একটা গুচ্ছ বা বান্ডেলকে বলা হচ্ছে গ্রানাম। আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গ্রানাম দেখতে পাচ্ছি, তখন তুমি বলবা গ্রানা। তাহলে দেখো আমি এখানে কি লিখছি, প্লাস্টিক 40 থেকে 60টি গ্রানা থাকে। ওকে, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা একটা গ্রানামের গুচ্ছ, এটা একটা থাইলাকয়েডের গুচ্ছ, সেটার নাম হয়ে যাচ্ছে গ্রানাম। এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম। এটুক সবার ক্লিয়ার আশা করি। এবার বুঝতে পারছি। এবার নেক্সট টপিক আমরা যাই। এখানে আমরা দেখতে পাই ডিএনএ দেখতে পাই, ডিএনএ দেখতে পাই। এখানে আমরা আরও দেখতে পাই রাইবোসোম। তারপর এখানে বিভিন্ন জায়গাতে আমরা প্রোটিন হাবি যাবে আর অনেক কিছুই দেখতে পাবো, প্রোটিন তৈলবিন্দু হাবি যাবে, অনেক কিছুই দেখব। আচ্ছা, এই যে এক একটা থাইলাকয়েডের সাথে আরেকটা, এক একটা গ্রানামের থাইলাকয়েডের সাথে আরেকটা গ্রানামের থাইলাকয়েডের একটা নালী দেখা যায়, সংযোগকারী নালী। সংযোগকারী নালী, সংযোগকারী নালী, সংযোগকারী নালী থাকে, সংযুক্তকারী একটা নালী থাকে, সংযুক্তকারী একটা নালী। আমার চিত্র বেশি সুন্দর হয়ে গেছে, দেখো সংযুক্তকারী একটা নালী থাকে। এই নালীটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমার মধ্য দিয়ে যে নালীটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, গ্রানাম ল্যামেলি, যে কোনো কিছু বলতে পারে। স্ট্রোমা ল্যামেলি, গ্রানাম ল্যামেলি বা থাইলাকয়েড ল্যামেলিও বলতে পারে, থাইলাকয়েডের সাথে সংযোগ করতেছে। বা আমরা বইয়ের যেটা সেটাই মনে রাখবো স্ট্রোমা ল্যামেলি। তাহলে আমি যা যা বললাম সেগুলো যদি আমি মার্কিং করি, মার্কিংগুলো করবা চিত্রের এক পাশে এইভাবে একটা দাগ দিয়ে। তাহলে প্রথমে দেখো হচ্ছে বহিস্থ আবরণ, বহিস্থ আবরণী। আমরা এরপরে দেখতে পাচ্ছি এখানে অন্তঃস্থ আবরণী। অন্তঃস্থ আবরণী। এরপর আমরা কি দেখতে পাই, দেখো এখানে যে তরল পদার্থগুলোকে বলা হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স স্ট্রোমা। এরপর আমরা কি দেখতে পাই, প্রতিটা এক একটা অংশকে কি বলা হয়, এরকম এক একটা অংশকে বলা হয় থাইলাকয়েড। থাইলাকয়েড, থাইলাকয়েড, এক একটা অংশকে বলা হয় থাইলাকয়েড। এরপরে দেখো এই যে নালীটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি, নালীটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। এরপরে দেখো এখানে আমরা আরও কি দেখতে পাই, আরও এখানে আমরা দেখতে পাচ্ছি রাইবোসোম। রাইবোসোম দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। তাহলে বহিস্থ আবরণী, অন্তঃস্থ আবরণী, স্ট্রোমা, থাইলাকয়েড, স্ট্রোমা ল্যামেলি। এরপর আমরা দেখতে পাচ্ছি রাইবোসোম, বৃত্তাকার ডিএনএ, তৈলবিন্দু, প্রোটিন, এগুলো দেখাইতে পারো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো দেখাতে হবে। তাহলে চিত্র ক্লোরোপ্লাস্ট। চিত্র সুন্দর যদি আঁকতে না পারো কোনো রকম
যাতে বোঝা যায়, আবার অস্পষ্ট ছোট করে আঁকবা না, একটু মোটামুটি বড় করে আঁকবা, যাতে কী কী আছে সেগুলো দেখাইতে পারো। আচ্ছা আমাকে বলো তো, সালোক সংশ্লেষণের যে বিক্রিয়া সেগুলো কিসের মধ্যে হয়? গাছের মধ্যে হয়। সালোক সংশ্লেষণ বিক্রিয়া তো গাছেই হবে। আরও যদি স্পেসিফিক করে বলি, তুমি বলবো স্যার সবুজ পাতা, সবুজ পাতার মধ্যে হচ্ছে। আমাকে আরও স্পেসিফিক করে বলো, আরও স্পেসিফিক করে তুমি বললে কি বলবা? ক্লোরোপ্লাস্টের মধ্যে হচ্ছে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কোথায় হয়? তুমি আমাকে আরও স্পেসিফিক করে বলো। তুমি বলতেছো স্যার ক্লোরোপ্লাস্টের মধ্যে, এইখানে কিসের মধ্যে হচ্ছে? তাহলে তুমি কি বলবা? কেউ বলবা স্ট্রোমাতে, কেউ বলবা গ্রানামে, বিভিন্ন জায়গার মধ্যে বলবা। তাহলে আমরা জেনে রাখবো সালোক সংশ্লেষণের দুইটা পর্যায়, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। সালোক সংশ্লেষণ 9-10-ও তোমরা পড়ে আসছো। সালোক সংশ্লেষণ একটা হচ্ছে আলোক পর্যায়, একটা হচ্ছে অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ে যে বিক্রিয়াগুলা গ্রানামের মধ্যেই ঘটতেছে। ভাই গ্রানামের কিসের মধ্যে ঘটে? থাইলাকয়েডের মধ্যে ঘটে। গ্রানামের গ্রানামের থাইলাকয়েডের মধ্যে ঘটতেছে। আর অন্ধকার পর্যায়ে যে বিক্রিয়াগুলা C3C4 যাই বলো, অন্ধকার পর্যায়ে যে বিক্রিয়াগুলা সেগুলো ঘটে স্ট্রোমার মধ্যে বিক্রিয়াগুলো ঘটতেছে। আচ্ছা এখানে আমরা লিখছি হচ্ছে একটা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট আর একটা হচ্ছে কোয়ান্টোসোম। এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করে নিই একটু। আচ্ছা ফটোসিনথেটিক ইউনিট এবং কোয়ান্টোসোম, ফটোসিনথেটিক ইউনিট আর একটা হচ্ছে কোয়ান্টোসোম। আমরা এখান থেকে একটা থাইলাকয়েডকে যদি দেখাই, থাইলাকয়েডের মধ্যে একটা মেমব্রেন বা আবরণী থাকে। থাইলাকয়েডের মধ্যে যে মেমব্রেন বা আবরণী দেখতে পাচ্ছি, থাইলাকয়েডের মধ্যে প্রকোষ্ঠ থাকে, মেমব্রেন বা আবরণী থাকে। এই মেমব্রেনের মধ্যে মেমব্রেন বা আবরণীর মধ্যে এখানে কিছু অংশ দেখা যায়, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ দেখা যায়। মনে করো এটা একটা ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি কিছু অংশ দেখা যাচ্ছে। এই অংশগুলোকে বলা হচ্ছে কোয়ান্টোসোম বা কোয়ান্টোসোম। এগুলো নিয়ে গঠিত হচ্ছে। কোয়ান্টোসোমের মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি থাকে। এই যে এরপরে এখানের মধ্যে এটিপি সিনথেস এনজাইম থাকে। বইয়ের মধ্যে দুইটা চিত্র দেওয়া। এই চিত্রটা ছাড়া আরেকটা যেটা চিত্র আছে সেটা দেখলে তোমাদের বুঝতে পারবা। এইটা একটু বুঝে নাও। তাহলে এইগুলো থাকে হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেনের বা থাইলাকয়েডের যে আবরণী সেখানের মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি কিছু অংশ থাকে। এগুলোকে বলা হচ্ছে কোয়ান্টোসোম। এগুলোকে বলা হচ্ছে কোয়ান্টোসোম। এই যে আগে যেটাকে কোয়ান্টোসোম বলা হতো, বর্তমানে সেটাকে বলা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। এই পুরোটাকে আগে যেটাকে কোয়ান্টোসোম বলা হতো পুরো অংশটাকে এখন বলা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। যারা সূর্যালোকটাকে ধারণ করতে পারবে ওই অংশটাকে বলা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। তাহলে ফটোসিনথেটিক ইউনিট থাকে কই? থাইলাকয়েডের মধ্যে থাকে। আগে যেটাকে কোয়ান্টোসোম বলা হতো সেটাকে বর্তমানে বলা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। তাহলে পরীক্ষায় যদি চিত্রটা আসে তাহলে এখানে পয়েন্টগুলো ঠিক রাখবা বা এগুলো রেখে চিত্রটা মার্কিং করতে পারলে ইনশাল্লাহ নাম্বার পেয়ে যাবা। এখন এটার যদি রাসায়নিক গঠনটা আমরা দেখি, রাসায়নিক গঠনের মধ্যে আমরা কী কী দেখতে পাই? রাসায়নিক গঠনের মধ্যে এখানে বলতেছে 75% থাকে ক্লোরোফিলে, 75% ক্লোরোফিল এ এবং 25% থাকে ক্লোরোফিল বি। 75% থাকে ক্লোরোফিল এ এবং 25% থাকে ক্লোরোফিল বি। এরপর রাসায়নিক গঠনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট না, এমনিতে দেখে নিতে পারো। এখানের মধ্যে 10 to 20% থাকে লিপিড, 10 থেকে 20% থাকে হচ্ছে লিপিড। এখানের মধ্যে 35 to 50%, 35 থেকে 55% থাকে হচ্ছে তোমার প্রোটিনের মধ্যে যে 35 থেকে 55% প্রোটিন থাকে, প্রোটিনের মধ্যে আবার 80% হচ্ছে অদ্রবণীয়। এটা কি কাজ করে? অদ্রবণীয় সেটা হচ্ছে তোমার আবরণী সৃষ্টিতে সহায়তা করে, আবরণী গঠন করে। বইটা একটু ভালো মতো পড়লে ক্লিয়ার হবে। আমি ইম্পর্টেন্ট এগুলো বলতেছি। 75% থাকে ক্লোরোফিলে, 25% থাকে ক্লোরোফিল বি, 10 to 20% থাকে লিপিড এবং 35 থেকে 55% থাকে প্রোটিনের 80% থাকে অদ্রবণী যেটা আবরণী গঠন করে, 20% হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো।
ক্লোরোপ্লাস্টের কাজটা দেখে নিবা, ক্লোরোপ্লাস্টের কাজ দেখে নিও, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। প্লাস তুমি এখান থেকে অনেক কিছু লিখতে চাইলে তুমি লিখতে পারবা কীভাবে ফটোফসফোরাইলেশন করতেছে, কীভাবে সেটা খাদ্য তৈরিতে সাহায্য করতেছে, যে পয়েন্টগুলো আছে অ্যাডিপিকে কীভাবে বা আলোক শক্তিকে কীভাবে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছে, পয়েন্টগুলো একটু মুখস্থ করে নিও। আমরা এখন ক্লোরোপ্লাস্টের বিভিন্ন আকার কোথায় কী দেখা যাচ্ছে সেটা একটু দেখে নিই। ক্লোরোপ্লাস্টের আকার এখানে লিখি, ক্লোরোপ্লাস্টের বিভিন্ন আকৃতি। ক্লোরোপ্লাস্টের আকৃতি, ক্লোরোপ্লাস্টের আকৃতিটা বিভিন্ন কোষের মধ্যে বিভিন্ন রকম দেখা যায়। ক্লোরোপ্লাস্টের আকৃতি বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রকম দেখা যাচ্ছে। আমি কিছু লিখে রাখতেছি, উদাহরণগুলোও দেখে উদাহরণগুলো বানানটা তোমার ইম্পর্টেন্ট না, পরীক্ষা দেওয়ার বানান আসবে না, পরীক্ষাগুলো এমসিকিউর জন্য লাগবে। তাহলে এমসিকিউ তুমি অপশন থেকে যাতে অ্যান্সারটা দাগাইতে পারো। আমি এখানে কিছু পয়েন্ট লিখতেছি। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে পেয়ালা আকৃতির সর্পিল আকার, জালিকাকার, তারকাকার, গোলাকার, আরেকটা হচ্ছে তোমার আংটি, গার্ডল, বেল্ট, ফিতা। আমরা এখানে কিছু লিখে রাখলাম। দেখো উচ্চশ্রেণীর উদ্ভিদ কোষে আমরা ক্লোরোপ্লাস্টটা কেমন দেখতে পাবো, পেয়ালাকৃতির কোথায় দেখতে পাবো, সর্পিলাকার কোথায় দেখতে পাবো, জালিকাকার, তারকাকার, গোলাকার, আংটি, গার্ডল, বেল্ট এবং ফিতা। এই পয়েন্টগুলা, এইগুলো এমসিকিউগুলা অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে মেডিকেলে কোয়েশ্চেন আসছিল, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে তোমার কলেজের পরীক্ষায় এমসিকিউ, এইচএসসি পরীক্ষার জন্য প্লাস কলেজের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি একটু দেখে নিই আমার রেকর্ডটা ঠিকঠাক মতো হচ্ছে কি না। ওকে, রেকর্ড ঠিক মতো হচ্ছে। আমরা দেখো এখানের মধ্যে দেখতে পাচ্ছি উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ। আচ্ছা, আমি কিছু এখানে গল্প বলবো, গল্প দিয়ে এটা মনে রাখতে পারো। দেখো এই যে আমি কি পরে আছি, চশমা পরে আছি। তোমরা অনেকেই চশমা পরে ক্লাসটা করতেছো, তাহলে আমার মতো গরিব যারা আছো তারা কি পড়তেছে, চশমা পড়তেছে। আবার অনেক বড় লোকও ক্লাসটা করবা বা করতেছো। তাহলে বড় লোকরা কী পরে, বড় লোকরা পরে লেন্স, বড় লোকরা কী পরে, লেন্স পরে। আর আমরা কি পরি, গরিবরা পরি হচ্ছে চশমা। তাহলে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে লেন্সের মতো, লেন্সের মতো। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে এটা হচ্ছে লেন্সের মতো। বই একটা লাইন দেখবা, শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য দেখা যায়। বৈচিত্র্য মানে হচ্ছে শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্টটা বিভিন্ন আকৃতির হতে পারে। পেয়ালা আকৃতির, পেয়ালা মানে হচ্ছে কাপ, এটা দেখা যায় ক্লামাইডোমোনাস শৈবালের মধ্যে। এখানের মধ্যে আমি বানানগুলা ভুল হতে পারে, বানানগুলা ম্যাক্সিমামই ভুল হতে পারে, বানানগুলো একটু তোমরা দেখে নিও। বানানটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা তোমার মুখস্থ বানান লিখতে বলবে না, এটা আসবে তুমি অপশন থেকে যাতে আন্দাজ করতে পারো বা দাগাইতে পারো। পেলা আকৃতির ক্লামাইডোমোনাস, প্রথমটাই তো ভুল, ক্লামাইডোমোনাস, মোনাস, ক্লামাইডোমোনাস শৈবালের মধ্যে। তুমি এখানে আমি এত কিছু দেখাচ্ছি না, এখানে সি ফর কাপ, কাপ মানে হচ্ছে পেয়ালা। তাহলে পেয়ালা আকৃতি কাদের মধ্যে দেখা যায়, ক্লামাইডোমোনাস শৈবালের মধ্যে দেখা যায়, ক্লামাইডোমোনাস শৈবালের মধ্যে দেখা যায়। সর্পিল, সর্পিলটা হচ্ছে সাপের মতো, পেঁচানো, সাপের মতো, সাপের মতো। সর্পিল হচ্ছে সাপের মতো, এটা দেখা যায় স্পাইরো গাইরার মধ্যে, স্পাইরো, GI, স্পাইরো গাই, আল্লাহ জানে বানান, স্পাইরো গায়রা, স্পাইরো গায়রা শৈবালের মধ্যে এটা দেখা যায়। বারবার বলতেছি এই বানানগুলো একটু দেখে নিও, বানান হচ্ছে এখানে মনে রাখাটা। স্পাইরো গায়রা, স্পাইরো গায়রার মধ্যে সর্পিল আকার। জালিকাকার, জালিকা, ওডি জোনিয়াম, ODI, ODGO
জোনিয়াম, ওডিগোনিয়াম, ওইডিগোনিয়াম বা ওডিজোনিয়াম। এখানে জি বানানের মধ্যে ওডিজোনিয়াম বা ওডিগোনিয়াম উচ্চারণ যেটাই করো জি আছে, জি জালিকাকার। তুমি যেভাবে পারো মনে রাখো, আমি যেভাবে মনে রাখতাম আমি সেটাই বলতেছি, তুমি যেভাবে পারো মনে রাখতে পারলে হয়েছে। ওডিজোনিয়াম বা ওডিগোনিয়াম, ওডিজোনিয়াম বলো বা ওডিগোনিয়াম বলো, জি জালিকা। তারকা, জিগ নে মা, মা। জেমসের গানটা তো নিশ্চয়ই সবাই শুনছো, সেটা হচ্ছে জেমসের বাবা এবং মা গানের মধ্যে। মা গানটা কেমন ছিল? রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে, কেমন আছে মা, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। আচ্ছা, এখানে গানটা মেন উদ্দেশ্য না, মনে কর এখানে জেমস কি বলতেছে, রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কেমন আছে, কোথায় আছে মা। সে রাতের তারা, তারা মাকে কার সাথে কম্পেয়ার করছে, তার কার সাথে বা তারার সাথে। তাহলে মনে রাখতে পারো সেটা হচ্ছে মা, জিগ্নে মা। মা কিসের মতো? মা হচ্ছে তারকার মতো, তারকাকৃতির, তারকা। এরপরে দেখো গোলাকার, গোলাকারটা দেখা যায় পিটোফোরা, পিটোফোরা, পিটোফোরা বা পিটোফোরা। ফোরা যেখানে ওঠে সেখানে কি গোলাকার হয়ে যায় না? পিটোফোরা গোলাকার, ফোরা গোলাকার। এরপরে দেখো আংটি, গার্ডল, বেল্ট এবং ফিতা। এটা কাদের মধ্যে দেখা যায়? ইউলোথ্রিক্স শৈবালের মধ্যে। ইউলোথ্রিক্স, ইউ মানে তুমি, যে ক্লাস করতেছো ইউ, তুমি। তাহলে যারা বড়লোক আছে তাদের কি থাকে? তার হাতে আংটি পরে, তাদের গার্ড থাকে। বড়লোকের মেয়েদের ক্ষেত্রে গার্ড থাকে, বেল্ট, তাদের বেল্ট প্লাস হচ্ছে চুলের মধ্যে ফিতা থাকে, মাথায় চুলে বেল্ট ফিতা এগুলো থাকে। আচ্ছা, এর তো কিছু বলতেছি, এটা মনে রাখার জন্য বলতেছি, বারবার বলতেছি, এটা পরীক্ষা এমসিকিউতে আসে। তাহলে ক্লোরোপ্লাস্টের আকৃতি উচ্চশ্রেণীর উদ্ভিদকোষ আমরা ল্যান্সের মধ্যে দেখতে পাই, পেল আকৃতি ক্লামাইডোমোনাস শৈবালের মধ্যে দেখতে পাচ্ছি, সর্পিলাকার স্পাইরোগাইরা, জালিকাকার ওডিজোনিয়াম বা ওডিগোনিয়াম, তারকাকার জিগনেমা, গোলাকার পিটোফোরা, আংটি, গার্ডল, বেল্ট বা ফিতা, এটা আমরা দেখতে পাচ্ছি কোথায়? এটা দেখতে পাচ্ছি আমরা ইউলোথ্রিক্সের মধ্যে। তাহলে আজকে আমাদের এখানে পড়া শেষ। আমি কি কি পড়লাম আজকে একটু আবার বলে নিই। প্রথমে আমরা জানলাম এখান থেকে প্লাস্টিড কাকে বলে। প্লাস্টিড হচ্ছে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, প্লাস্টিড হচ্ছে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, প্লাস্টিড সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বিভিন্ন আকৃতির আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটার মধ্যে আমরা বলছিলাম ডিম্বাকৃতির, ফিতাকৃতির বা তারকাকৃতির সজীব বর্ণাধার যে বস্তুগুলো সেগুলোকে আমরা বলছিলাম প্লাস্টিড। আবিষ্কার শিম্পার, আবিষ্কার শিম্পার, আবিষ্কার ছিল কে? শিম্পার। মনে করার চেষ্টা করো। এরপরে আমরা একটা পয়েন্ট পড়ি নাই, সেটা হচ্ছে বিস্তৃতি। আমি বিস্তৃতিটা এখানে আবার বলতেছি। ক্লোরোপ্লাস্টের যদি আমরা বা প্লাস্টিডের যদি বিস্তৃতিটা দেখি, বিস্তৃতিটা আমি লিখি নাই, এখানে আমি বলে দিচ্ছি আমরা সেটা কোথায় দেখতে পাই। এখানে লিখি বিস্তৃতি, বিস্তৃতির মধ্যে থাকে কোথায়? থাকে হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের মধ্যে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ, উদ্ভিদের মধ্যে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ। আর কোথায় থাকে না? থাকে না আমরা জানি প্রাণী কোষ, তারপরে হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে ছত্রাক, তারপরে আছে হচ্ছে নীলাভ ও সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। তাহলে প্রাণীকোষ, ব্যাকটেরিয়া, ছত্রাক, নীলাভ সবুজ শৈবালের মধ্যে আমরা এটা দেখতে পাই না। দেখতে পাই কোথায়? উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের মধ্যে। তাহলে আমরা কাকে বলে জানলাম, আবিষ্কার জানলাম। এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা কথা ছিল, এটাকে বলা হচ্ছে সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এরপরে আমরা এখানে জানলাম হচ্ছে প্রাণীকোষ, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিড থাকে না। এরপর আমরা বর্ণের ভিত্তিতে প্লাস্টিডকে দুই ভাগে বিভক্ত করছিলাম, একটা ছিল বর্ণযুক্ত প্লাস্টিড, একটা ছিল বর্ণহীন প্লাস্টিড। বর্ণযুক্ত প্লাস্টিডকে আবার বলছিলাম ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। যারা নোট করছো তারা একটু খাতাটা দেখো, একটা ছিল ক্লোরোপ্লাস্ট, একটা ছিল ক্রোমোপ্লাস্ট। আর বর্ণহীন প্লাস্টের মধ্যে ছিল লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে কেমন? সবুজ বর্ণের। ক্রোমোপ্লাস্টের মধ্যে দেখো রোডোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট। রোডো রেড বর্ণের মানে লাল বর্ণের, জ্যান্থো হলুদ বর্ণের, ফিও বাদামি বর্ণের, ক্যারোটিন কমলা বর্ণের। এরপরে হচ্ছে আমরা লিউকোপ্লাস্টকে খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে তিন ভাগে বিভক্ত করছিলাম। একটা ছিল যেটা শর্করা সঞ্চয় করে, সেটা ছিল অ্যামাইলোপ্লাস্ট। যেটা প্রোটিন সঞ্চয় করতেছে বা আমিষ জাতীয় পদার্থ সঞ্চয় করতেছে সেটাকে বললাম এলিওরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। এটার উদাহরণ কী ছিল? ভুট্টা বীজ। অ্যামাইলোপ্লাস্টের উদাহরণ কী ছিল? আলু। এরপরে হচ্ছে ইলায়োপ্লাস্ট,
স্নেহ পদার্থ বা চর্বি জাতীয় পদার্থ সঞ্চয়কারী যে লিউকোপ্লাস্ট সেটাকে বলা হচ্ছে ইলায়োপ্লাস্ট, সেটাকে ইলায়োপ্লাস্ট বলা হচ্ছে। ওকে, আমরা এখন এরপর আমরা পড়ছি ক্লোরোক্রোম এবং লিউকোপ্লাস্টের পার্থক্য। প্রথমে আমরা বর্ণ দিয়ে পার্থক্য পড়লাম, অবস্থান অনুযায়ী পার্থক্য পড়লাম, পিগমেন্ট, উৎপত্তি, কাজ, এটুকু আশা করি তোমাদের মনে আছে। এরপর আমরা ক্লোরোপ্লাস্টে গেলাম। ক্লোরোপ্লাস্টকে বলা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা, কারণ এখানেই দেখতে পাচ্ছি আমরা ফটোসিনথেসিস হচ্ছে, মানে সালোক সংশ্লেষণ হচ্ছে। আর আমরা জানি সালোক সংশ্লেষণ হলে উদ্ভিদের জন্য শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় বা গ্লুকোজ তৈরি হয়। যেহেতু এইখানেই প্রোডাকশন হচ্ছে, এখানেই তৈরি হচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। কোষের রান্নাঘর, এখানেই রান্নাবান্না হচ্ছে, প্লাস্টিডের মধ্যে রান্নাবান্না হচ্ছে, প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টের মধ্যে রান্নাবান্নাটা হচ্ছে, সেজন্য এটাকে বলছে কিচেন অফ দ্য সেল। এগুলো আশা করি তোমরা সাজায় লিখতে পারবা। এরপর আমরা ক্লোরোপ্লাস্টের বাহ্যিক বা ভৌত গঠনের মধ্যে প্রথমে আমরা দেখতে পাইছি আবরণী। আবরণীটা কিসের দিয়ে তৈরি? আবরণীটা গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি। এরপর থাকে স্ট্রোমা বা ম্যাট্রিক্স। এরপর আমরা থাইলাকয়েড এবং গ্রানাম দেখলাম, কোনটা কি সেটা আশা করি তোমরা চিত্র দেখেই বুঝতে পারছো। এরপর আমরা দেখলাম স্ট্রোমা ল্যামেলি, ফটোসিনথেটিক ইউনিট এবং এটিপি সিনথেস এবং 70S রাইবোজোম ও বৃত্তাকার ডিএনএ। এরপর আমরা রাসায়নিক গঠনের মধ্যে চিত্রটা দেখলাম, চিত্রটা আমরা কোনটা কি সেটা চিহ্নিত করছি। রাসায়নিক গঠনের মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কত পার্সেন্ট লিপিড থাকে, কত পার্সেন্ট প্রোটিন থেকে একটু দেখতে পারো এমসিকিউর জন্য। এরপর আমরা বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট, কোথায় কেমন ক্লোরোপ্লাস্ট থাকে, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে বললাম। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে থাকবে ল্যান্সের মতো, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ল্যান্সের মতো। শৈবালে ক্লোরোপ্লাস্টের বিভিন্ন বৈচিত্র্য দেখা যায়। এর মধ্যে ক্লামাইডোমোনাস শৈবালের মধ্যে কেমন দেখা যাচ্ছে? সি ক্লামাইডো, কাপ মানে পেয়ালা আকৃতির। স্পাইরোগায়রা, সর্পিলাকার, সাপের মতো। স্পাইরোগায়রা সর্পিলাকার। ওডিজোনিয়াম বা ওডিগোনিয়াম জালিকা, জালিকা। যেভাবে মনে রাখতে পারো রাখো। এরপর হচ্ছে জিগনেমা, কোথায় আছে, কেমন আছে মা, রাতের তারা আমায় কি তুই বলতে পারিস। তাহলে মা, জিগনেমা, এটা কিসের মতো? তারকার মতো, গোলাকারটা কেমন? পিটোফোরা, কোথাও ফোরা উঠলে কি হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন। তাহলে ফোরা যখন হচ্ছে সেটা গোলাকার। আংটি, গার্ডল, বেল্ট, ফিতা, এটা হচ্ছে ইওলোথ্রিক্স। আশা করি সবাই বুঝতে পারছো। প্লাস্টিডে আমরা যা যা পড়লাম এখান থেকে ইনশাল্লাহ আমাদের সিকিউ বলো এমসিকিউ বলো এখান থেকে আসবে বলে আশা করতেছি, এবং আমরা আসলে অ্যান্সার করতে পারবো। ওকে, সবাই কোনো যদি কোয়েশ্চেন থাকে, কোনো কিছু না বুঝে থাকো কমেন্টে জানাও। ওকে, নেক্সট কোনো একটা ক্লাসে আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।